ড্রামার শুরুতেই আমরা আমাদের এই ড্রামার মেইন ফিমেল লিড জিয়াংকে দেখতে পারি। ওখানে আমরা একটি সিকিউরিটি গার্ডকে দেখতে পারি যেহেতু জিয়াংয়ের ওপর নজর রাখছিল, আর সে তো সমস্ত ইনফরমেশনই ফার্স্ট মাস্টার, সেকেন্ড মাস্টার এবং ফোর্থ মাস্টারকে দিচ্ছিল। ওদেরকে তো সে এটাই বলছিল যে 20 বছর আগে ওদের যে ডটারটি হারিয়ে গেছিল তাকে খুঁজে পাওয়া গেছে। ওই অফিসারটি যখন এই তিনটি ভাইকে এই সমস্ত ইনফরমেশনই দিচ্ছিল, তখন ওরা তো এটিও জানতে পারে যে ও তো জিয়াং লিউ এর ফ্রেন্ড। তখন এই ভাইয়েরা তো এটাই প্ল্যান করে যে ওরা এটা জানতে দেবে না ওদের বোনকে যে ওরা ঠিক কতটা বড় লোক। এদিকে জিয়াং তো ডেলিভারির কাজ শেষ করে সে যখন ফ্লাওয়ার নিয়ে মাম্মি পাপার সাথে দেখা করতে আসে, সে এসে দেখতে পারে ওখানে তো আগে থেকেই লিউ এসেছিল। আর বরাবরের মতোই এবারও মাম্মি পাপা শুধুমাত্র লিনিউয়ের দিকে সাইড হয়ে কথা বলছিল, যেটা দেখে আমাদের জিয়াং তো অনেক বেশি আপসেট হয়ে যায়। কিন্তু জিয়াং তো এখানে ওদের সাথে কোনো কথাই বলতে পারতো না, কেননা এখানে তো মাম্মি সবসময় জিয়াংকে এটাই বলছিল যে জিয়াং তো রাস্তায় পড়ে থাকা একটি মেয়ে, যাকে তো ওদের ফ্যামিলি অ্যাডপ্ট করে নিয়ে এসে বড় করেছে। এখানে লিনিউ তো জিয়াংকে উল্টাপাল্টা কথা বলছিল, যেটাতে জিয়াং তো বিরক্ত হয়ে লিনিউকে পুলের ভেতরে ধাক্কায় দিয়ে দেয়। এখানে মাম্মি তখন জিয়াংকে বকতে শুরু করে যে তোমার বোনের সাথে এরকম ব্যবহার করা একদমই উচিত হয়নি, আর সেও তো অনেক উল্টাপাল্টা বকছিল। যেটা শুনে জিয়াং তো এবার প্রচন্ড রেগে গিয়ে মাম্মিকেও পুলের ভেতরে ধাক্কা দিয়ে দেয়। এবার মাম্মি তো অনেক বেশি রেগে যায়, সে তখন জিয়াংকে বাড়ি থেকে বের হয়ে যাওয়া ধমকে দিতে থাকে। আমাদের জিয়াংও কোথায় চুপ থাকার ছিল, সেও তখন মাম্মিকে অনেক বেশি কথা শুনিয়ে প্রচন্ড রাগিয়ে দিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। পরে সিনে দেখা যায় মাম্মি তো লিনিউ এর হেয়ার ড্রাই করে দিচ্ছিল, আর তাকে বলতে থাকে তোমার আজকে বার্থডে না, তোমার বার্থডে পার্টি আমরা অনেক ধুমধাম করে সেলিব্রেট করব, আর আমি তো তোমার পছন্দের সমস্ত খাবারই নিয়ে এসেছি। এসব কথা বলেই তো মাম্মি লিনিউকে রেডি করার জন্য পাঠিয়ে দেয়। তো এখানে সে তো গিয়ে দেখে যে ঘরের তো সমস্ত জিনিস গায়েবই হয়ে গেছিল, এমনকি ওখানকার ম্যাট্রেসটা পর্যন্ত ছিল না। এদিকে আমরা জিয়াংকে দেখতে পারি যে তো সমস্ত জিনিসপত্র ওর স্কুটারে করে নিয়ে গ্রামে চলে এসেছিল। সে তো গ্রামে ওর গ্র্যান্ডপার কাছে এসেছিল। গ্র্যান্ডপা তো এখানে একটি আমির ব্যক্তির খেতি করছিল। জিয়াং তো এখানে আসা মাত্রই গ্র্যান্ডপা বলে ডাক দেয়, যেটা শুনে গ্র্যান্ডপা তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কেননা এর আগে জিয়াং কখনো ওনাকে গ্র্যান্ডপা বলে ডাকেনি। তখনই দেখা যায় ওখানে তো ওই আমির ভাইগুলো চলে এসেছে। জিয়াং এখানে গ্র্যান্ডপাকে বলে আমি তো ভেবেছিলাম আমাদের মতো রিস্ক কেউ নেই, আমাদের পা থেকে মাথা পর্যন্ত তো শুধু টাকা আর টাকা, কিন্তু এটা তো একদমই নয় দেখছি। গ্র্যান্ডপা বলে সত্যি এটা একদমই নয়, কারণ আমরা অনেক বেশি গরিব, আর এই তিনটা আমারই নাতি। এটা বলেই সে তো ওই তিনজনের পরিচয় দিতে থাকে। তখন তিন ভাই নিজেদের পরিচয় নিজেরাই দিতে থাকে। বড় ভাই বলে আমি তো কনস্ট্রাকশন সাইডে কাজ করি, আর সেকেন্ড ভাই বলে আমি ইলেকট্রিশিয়ান, আর সবার ছোট ভাইটি বলে যে আমি যখন যে কাজটি পাই সেটিই করি। এদের তিনজনের কথাই তো গ্র্যান্ডপাও এগ্রি করে দেয়, আর তখন ওরা বলে যে ঠিক আছে অনেক কথা হয়েছে, চলো এবার ভিতরে গিয়ে আমরা আমাদের মতো খাবার খাই। সবাই যখন একসাথে খেতে বসে তখন জিয়াং দেখতে পারে যে ওদের মাঝখানে তো একবেলা ঠিক করে খাবার। জিয়াং তো এখানে এটাই ভাবছিল যে শহরের মাম্মির ওখানে খাবার তো একদমই এমন ছিল না, ওখানে তো সমস্ত খাবার অনেক বেশি ওয়েস্ট হতো। এসব কথা ভেবেই তো সে ওখান থেকে দৌড়ে চলে যায়। এটা দেখে ওই তিন ভাই আর গ্র্যান্ডপা ভাবতে থাকে যে ওরা হয়তোবা ভুল ভেবেছিল, ওরা গরিবের অ্যাক্টিং করছে বলে জিয়াং হয়তোবা ওদেরকে অ্যাকসেপ্ট করবে না। এখানে একটি ভাই তখন বলে যে আমাদেরই ভুল হয়েছে, আমাদের সিস্টারকে আমাদের গ্র্যান্ডলি ওয়েলকাম করা উচিত ছিল। কিন্তু দেখা যায় জিয়াং তো তখনই ওখানে অনেকগুলো খাবার নিয়ে চলে এসেছিল। ওরা অবাক হয়ে জিজ্ঞাসা করে এগুলোতে কি রয়েছে। জিয়াং বলে যে এগুলোতে অনেকগুলো খাবার রয়েছে, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমাদের এই সুইট পটেটোস না হয় আমিই খেয়ে নেব। গ্র্যান্ডপা বলে তার কোনো দরকার নেই, কেননা আমি তো এই সুইট পটেটোস গুলো ফ্রাই করেছি। এই কথা শুনে জিয়াং মনে মনে ভাবতে থাকে কেননা এই সুইট পটেটোস গুলো দিয়ে আমরা বাইরে স্টেল বসাই আর মানুষদের কাছে এগুলো সেল করি, তাহলে তো আমাদের কিছু টাকা ইনকাম হবে না। একথা ভেবেই সে তো তখন ওদেরকে সবাইকে বলে এ কথা, যেটা শুনে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু কি আর করার, বোনের জেদ বলে কথা। বোন তো বারবার করে এটাই বলছিল যে গ্র্যান্ডপার সুইট পটেটোস ফ্রাই তো অনেক বেশি টেস্টি, হাতে হয়ে ওদেরকেও তো স্টিল খোলার জন্য রাজি হয়ে যেতে হয়। পরের সিনে দেখা যায় তিন ভাই যখন একসাথে বসেছিল তখন তো থার্ড ব্রাদার গ্র্যান্ডপাকে বলতে থাকে যে 5 বছর আগে জিয়াং একটি বাচ্চার জন্ম দিয়েছিল। এটা শুনে গ্র্যান্ডপা তো প্রচন্ড রেগে যায় আর বলে যে তোমার বোনের ব্যাপারে এমন কথা বলা একদমই উচিত নয়, যেটা শুনে তোমার নিজের বোন অনেক বেশি কষ্ট পায়, এটা তো একদমই হতে পারে না। জিয়াংও চলে আসে আর তখন ওদের সমস্ত কথাই তো শুনতে পেয়ে যায়। সে তখন এখানে এসে সবাইকে বলতে থাকে যে হ্যাঁ এটা সত্যি, 5 বছর আগে আমি একটি বেবির বার্থ দিয়েছিলাম, কিন্তু বাচ্চাটি দুনিয়াতে বাঁচতে পারেনি। এসব কথা শুনে গ্র্যান্ডপা বলে যেটা হয়ে গেছে হয়ে গেছে, পাস্টের কথা পাস্টে ছেড়ে দাও, এটা এখন তো আমাদের ফিউচার নিয়ে ভাবা উচিত, কি করে আমরা ফিউচারে অনেক বেশি টাকা উপার্জন করব।
বড় ভাই তখন এখানে বলে যে কালই আমি তোমাদের সবাইকে একটি জায়গায় স্টিল খোলার জন্য নিয়ে যাব, যেখানে তোমরা তো স্টিলও খুলতে পারবে আর ওখানে কিছু সরঞ্জামও কিনতে পারবে। অন্যদিকে আমরা আমাদের মেল লিড লিন জি হ্যাংকে দেখতে পারি। তো অনেক বেশি হ্যান্ডসাম, ড্যাশিং আর অনেক বেশি রিচ ছিল। তার তো একটি 5 বছরের ছেলেও ছিল, জিংজি। এখানে জিহানের মাম্মি জিংজির বার্থডে পার্টি সম্পর্কে বলছিল, কেননা কালকে তো ওর বার্থডে ছিল। তিনি তো এটাও বলছিল জিহানকে যে জিংজি এখন বড় হয়ে গেছে, তো তোমার এখন একটি বিয়ে করে নেওয়া উচিত, কেননা জিংজিকে তো অনেক বেশি বুলি করে ওদের স্কুলে, ওর মাম্মি নেই সেজন্য। এখানে জিহানের মাম্মি তো সরাসরি জিহানকে ফোর্স করতে থাকে এঙ্গেজমেন্ট করার জন্য। যদিও বা বিয়ে করার জন্য জিহান একদমই রাজি ছিল না, কিন্তু তারপরেও মাম্মির এত করে বলার কারণে সে তো আর কিছুই বলতে পারে না। বাধ্য হয়ে সে তখন অ্যাসিস্ট্যান্টের কাছে গিয়ে বলে যে কোনো উপায়ে তুমি আমার মাম্মিকে রাজি করাও, সে যেন আমাকে বিয়ের জন্য ফোর্স না করে। অ্যাসিস্ট্যান্ট তখন জিহানকে বলে যে কনস্ট্রাকশন সাইডে কিছু গড়বড় হয়েছে, সে কারণেই তো ওদেরকে এখন ওখানেই যেতে হবে। পরের সিনে আমরা জিহানকে দেখতে পারি, যে তো ওই কনস্ট্রাকশন সাইডে এসেছিল আর সে তো ওর স্টিল খোলার কাজ শুরু করে দিয়েছে। এখানে সে তো ওর সুইট পটেটোস বিক্রি করার কাজে লেগে পড়ে। সে তো এখানে ডান্স করতেও শুরু করে যেন সবাই ওর সুইট পটেটোস কিনে নিয়ে যায়। তখনই দেখা যায় ওখানে তো জিহান চলে এসেছে, তাও আবার ওর ছেলে জিংজিকে নিয়ে। আর এসে তো সে নিজের আর জিংজির পরিচয় দেয়। এবার জিহান তো জিয়াংকে ওর ইন্ট্রোডাকশন দিতে বলেন। তো জিয়াং এখানে কি করে, ওর তো সমস্ত বায়োডাটাই দিয়ে দেয়, এমনকি ওর ইনকামও বলে আর এখানে যে স্টিল খুলেছে সেটাও বলে। আর এসব কিছু শুনে জিহান তো এখানে 1 মিলিয়ন টাকা ওকে অফার করে, যেটাতে জিয়াং ভাবতে থাকে যে এটা হয়তো বা সুইট পটেটোজের জন্য। তখন সে বলে আমার সুইট পটেটোস তো এত দামি নয়। জিহাং এখানে বলে এটা তো পটেটোসের জন্য নয়, তোমাকে আমার মাম্মির সামনে গিয়ে আমার ওয়াইফ হওয়ার অ্যাক্টিং করতে হবে। এইসব কথা শুনে জিহাং তো অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে আপনারা মনে হয় ভুল জায়গায় চলে এসেছেন, আমি এমন কোনো মেয়ে নই। এটা বলেই সে তো ওর কার্ডটি ওকে আবারও ফিরিয়ে দেয়। এই কথা শুনে জিহান তো ওখান থেকে চলে যায় বেবিকে নিয়ে। আর সে তো অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে আমি মনে হয় ভুল মানুষের কাছে চলে এসেছিলাম। মনে দেখা যায় জিয়াং এর সামনে তো একটি বড় কার এসে দাঁড়ায় আর ওর কার থেকে তো একটি লেডি বের হয়ে আসে। জিয়াং তো মনে করতে থাকে এই লেডি হয়তো বা ওর স্টিল থেকে সুইট পটেটোস কিনতে এসেছে, কিন্তু না, এখানে দেখা যায় ওটা তো ছিল আসলে জিয়াং লিউ। এখানে লিনিও তো নিজে শো আপ করতে থাকে আর বলে যে তুমি কি জানো আমি কোন ফ্যামিলিতে বিয়ে করতে চলেছি, আমি তো লি ফ্যামিলিতে বিয়ে করতে চলেছি। আর তুমি তো সারা জীবন সে গরিব তো গরিবই থেকে যাবে, সারা জীবন তোমাকে এই সুইট পটেটোস সেল করতে হবে। এদিকে জিহান আর জিংজি তো দূরে দাঁড়িয়ে থেকে ওদের সব কথাই শুনছিল। এখানে জিহান তো বুঝতেই পেরে যায় যে মাম্মি ওর জন্য যে মেয়েটিকে সিলেক্ট করেছে সেটি আর কেউ নয়, লিন ইউ। এদিকে জিয়াং তো লিন ইউকে বলে তোমার দাঁতে তো ভেজিটেবল লেগে আছে। এটা শুনে লিন ইউ তো ভেজিটেবল ওর দাঁত টিপ ক্লিন করতে থাকে, কিন্তু দেখা যায় এটি তো শুধুমাত্র একটি মজা ছিল, যেটাতে জিয়াং তো লিনিউকে বোকা বানিয়ে দিয়েছে, যেটাতে লিনিউ প্রচণ্ড রেগে যায় আর জিয়াংকে তো থাপ্পড় মারতে যাচ্ছিল, কিন্তু ওখানে তো তখন জিয়াং এর ভাই চলে আসে আর ওকে প্রোটেক্ট করে নেয়। লিনিউ তো তখন জিয়াং এর সুইট পটেটোস গুলো ওয়েস্ট করছিল, যেটার জন্য জিয়াং তো ওর থেকে টাকা চাই, তো লিনিউ তো দিতে নিষেধ করে দেয়। যেটাতে গ্র্যান্ডপা আর ভাইগুলো বলছিল যে জিয়াং যখন তোমাদের ফ্যামিলিতে ছিল তখন ওকে দিয়ে তো সব কাজই করাতে, এখন কেন টাকা দিতে অস্বীকার করছো। এখানে লিনিউ তো তখন ওদের কোনো কথার উত্তর না দিয়ে আবারও নিজের টাকার ঘামান্ড করতে থাকে। সে তো ওর টাকা ওখানে ছড়িয়ে দেয় আর এখানে যারা যাওয়া আসা করছিল রাস্তার মানুষদেরকে বলতে থাকে যে বা যারা এখানে এসে এই স্টিল থেকে সুইট পটেটোসগুলো ওয়েস্ট করবে, নষ্ট করবে, সে তো তাদের ইচ্ছা মতো এখান থেকে টাকা নিয়ে যেতে পারে। আর রাস্তার মানুষগুলোও ছিল খুবই বাজে, তারাও তো এমনটাই করছিল আর টাকা নিয়ে যাচ্ছিল। এসব কিছু সহ্য করতে না পেরে বেবি জিংজি তো এখানে এসে লিনিউকে পাথর দিয়ে ছুঁড়ে মারে, যেটা দেখে লিনিউ তো প্রচণ্ড রেগে যায় আর ওকে বকাবকি করতে থাকে। আর জিহানকেও বলতে থাকে যে তোমার ছেলেকে বাজে একটা স্বভাব দিয়েছো, নিজে শিক্ষা দিতে পারোনি। এখানে জিহানও কোথায় কম ছিল, সেও তো তখন লিনিউকে অনেক বেশি ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। জিয়াং তখন জমিনে পড়ে থাকা সুইট পটেটোসগুলো তো ওঠাতে থাকে। তো গ্র্যান্ডপা আর ভাইয়েরা ওকে বলতে থাকে যে এমনটা করতে হবে না, তোমাকে নষ্ট হওয়া জিনিস তোমাকে ওঠাতে হবে না, কিন্তু জিয়াং বলতে থাকে আমি এভাবে আমার গ্র্যান্ডপার পরিশ্রম নষ্ট হতে দিতে পারি না। এটা বলে সে তো কারোর কথাই শুনছিল না, তো মনে মনে এটাই ভাবতে থাকে যে সে অনেক বেশি পরিশ্রম করবে আর সে তার ভাইদের আর গ্র্যান্ডপাকে এত বেশি সাফার করতে দেবে না। এসব কিছু ভেবেই সে তো তখন জিয়াং এর কাছে যায় আর ওকে বলে যে আপনার অফারটি কি এখনও অ্যাভেলেবেল রয়েছে। সিন তো এখানে কাট হয়ে যায়। দেন জিয়াং এর বড় ভাইকে দেখানো হয় যে তো খেতে কাজ করছিল, তখনই ওখানে ওর অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর ওকে বলতে থাকে যে বস আপনাকে এই 1 মিলিয়নের প্রজেক্টটিতে
সাইন করে দিতে হবে। কিন্তু এখানে ভাই তো বলতে থাকে যে আমি এখন ক্ষেতের কাজ করতে ব্যস্ত আছি, আমি এখন তোমাদের এখানে আসতে পারবো না। তখনই ওখানে জিয়াং চলে এসে তো অ্যাসিস্ট্যান্টকে দেখতে পেয়ে যায়। তো যেটার জন্য ভাই তখন কি বলবে, ওরা তখন বলতে থাকে যে একে তো নিয়ে আসা হয়েছে ওদের সুইট পটেটোর স্টিল যেন অনেক তাড়াতাড়ি বড় করা যায় সেটার ব্যাপারে কথা বলার জন্য। এদিকে আমরা লিনিউকে দেখতে পারি যে তো বাড়িতে এসে অনেক বেশি রাগান্বিত হয়েছিল আর ওর মাম্মিকে বলছিল যে আমি তো ওখানে গেছিলাম কিন্তু আমার মিস্টার লিয়ের সাথে দেখাই হয়নি। তা না করে ওখানে তো কনস্ট্রাকশন সাইডের কিছু ওয়ার্কারের সাথে আমার দেখা হয়েছিল যারা তো একদমই বিরক্তকর ছিল। যেটা শুনে লিনিউয়ের মাম্মি বলতে থাকে যে ঠিক আছে তুমি এটা নিয়ে এত বেশি টেনশন করো না, কালকে লি ফ্যামিলিতে বার্থডে পার্টি রয়েছে, সেখানে ও মিস্টার লি তো অবশ্যই আসবে আর সে তোমার জন্য অ্যানাউন্সও করবে, দেখে নিও। তুমি এখন পার্টির জন্য নিজেকে প্রস্তুত করো। এদিকে জিয়াংকে দেখা যায় যে তো ওর স্টিল গুছিয়ে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই তো ওখানে জিহাং চলে এসেছে, তাও আবার ওর ছেলেকে নিয়ে। এখানে জিয়াং তো বলতে থাকে আমার মোটরসাইকেল। পরে দেখা যায় জিংজি আর জিয়াং তো মোটরসাইকেলে করে বাড়িতে এসেছে, যেখানে জিংজি তো জিয়াংকে বলে যে তোমার মোটরসাইকেলে করে ঘুরতে আমার অনেক বেশি ভালো লেগেছে, তুমি কি মাঝে মাঝে আমাকে তোমার মোটরসাইকেলে করে ঘুরতে নিয়ে যাবে? যেটার জন্য তো জিয়াংও হ্যাঁ করে দেয়। পরে সিনে দেখা যায় জিংজি বেবি তো পার্টিতে চলে এসেছে আর সে তো ওয়াইন খেতে যাচ্ছিল, কিন্তু জিয়াং এসে তো ওকে আটকে দেয় আর ওকে তো জুস খাওয়ার জন্য দেয়। ততক্ষণে তো ওখানে লিনিউ আর ওর মামিও চলে এসেছিল, ওরা তো এসেই এখানে জিয়াংকে দেখতে পেয়ে যায়। তখন ওরা সবাই মিলে তো ওখানে চলে আসে আর জিয়াং লিকে তো হিউমিলিয়েট করতে থাকে। তখন ওখানে জিঞ্জিও চলে আসে আর জিঞ্জিকে দেখে তো লিনিও অনেক বেশি রেগে যায় আর ওকে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে। এখানে জিয়াংও তো কম ছিল না, সেও তো কড়া জবাব দেয়, কিন্তু লিনিও এখানে বলে যে তুমি কনস্ট্রাকশন সাইডের একটি ছেলেকে বিয়ে করেছো তাই তো, যেন তুমি তার টাকা দুই হাতে ওড়াতে পারো, আর এই টাকা ওড়ানোর জন্য তুমি এই ছোট্ট বেবির স্টেপ মামি হতেও পিছপা হলে না তো। কিন্তু মনে রেখো তুমি যাই করে নাও না কেন তুমি সেই সুইট পটেটো বিক্রিওয়ালায় রয়ে যাবে। যেটা শুনে জিংজি এখানে বলতে থাকে তুমি তোমার মুখটা বন্ধ করবে, তুমি জানো আমার পাপা এই পার্টিটি অর্গানাইজ করেছে। এ কথা শুনে লিনিও তখন জিংজিকে বলে আচ্ছা তার মানে তোমার মাম্মি বাবা তোমাকে এখন মিথ্যা বলাও শিখিয়ে দিয়েছে তো, যে কারোর পার্টিকে নিজের পার্টি বলো। এসব কথা বলতে বলতেই সে তো জিয়াংয়ের কাছ থেকে ইনভিটেশন কার্ড চাইতে থাকে। এটা শুনে জিয়াং বলে তুমিও তো বাইরে থেকে এসেছো, তাহলে তোমার ইনভিটেশন কার্ড আগে দেখাও না, তো তুমি বাইরে থেকে এসে এখানে এসে কারোর ইনভিটেশন কার্ড চাইতে পারো। এখানে লিনিও তো জিয়াংকে বলতে থাকে যে তুমি এত বড় পার্টিতে এসেছো, তাহলে তোমাকে তো গিফট হিসেবে কমসে কম 1 মিলিয়ন টাকা নিয়ে আসতে হতো না। এসব কথা শুনে জিয়াংয়ের বলাতে জিংজি তো ওর পাপ্পাকে ফোন করে দেয়। তখন ওখানে অ্যাসিস্ট্যান্ট এসে বলতে থাকে কে বলেছে যে মিস জিয়াং কিছু নিয়ে আসেনি, মিস জিয়াং তো 100 মিলিয়ন টাকার গিফট নিয়ে এসেছে। এটা শুনে ওখানে সবাই তো অনেক বেশি শকড হয়ে যায়, বিশেষ করে জিয়াং, সে তো নিজে অনেক বেশি শকড হয়ে যায়। মামি এখানে বলতে থাকে যে জিয়াং তো ঠিক করে সুইট পটেটোজও সেল করতে পারে না, তাহলে ওর কাছে এত টাকা কী করে আসতে পারে আর ও এত মেহেঙ্গা গিফট কী করে অ্যাফোর্ড করতে পারে। তো এখানে অ্যাসিস্ট্যান্ট তখন মাম্মিকে বলে যে ম্যাম যে সুইট পটেটো সেল করে সেটা অনেক বড় ব্র্যান্ডের। এসব কথা তো মাম্মি একদমই সহ্য করতে পারছিল না, সে তো এখানে বেহোশ হওয়ার অ্যাক্টিং করতে শুরু করে, যেটা দেখে লিনিও তো অনেক বেশি টেনশনে পড়ে যায়। সে তো এখানকার সিকিউরিটি গার্ডদের ডাকতে শুরু করে, কিন্তু ওখানে তো কেউই আসছিল না। ততক্ষণই তো এখানে আমাদের হিরো মিস্টার জিহান চলে আসে, যে আসা মাত্রই তো জিংজি ওকে পাপা বলে ওর কাছে গিয়ে চলে যায়। তাকে দেখেই তো বেবি জিংজি তো পাপা বলে ওর কাছে চলে যায়। তখন এখানে জিহান তো সবার সামনে নিজেকে লি ফ্যামিলির হেড হিসেবে দাবি করে আর সে এটাও বলে যে জিয়াং তো ওর ওয়াইফ। এসব কথা শুনে লেনেও তো হাসতে শুরু করে। সে তখন সবাইকে বলতে থাকে যে এ তো মিথ্যা কথা বলছে, এ তো শুধুমাত্র একটি কনস্ট্রাকশন সাইডে কাজ করা একজন ওয়ার্কার, যে এখানে এসে সিইও হওয়ার প্রিটেন্ড করছে। সিকিউরিটি গার্ডদের ডাকতে থাকে যেন তারাই এসে জিহানকে এখান থেকে বের করে দেয়, কিন্তু সিকিউরিটি গার্ডরা তো ওর কথাই শুনছিল না। এখানে লিনিউয়ের মাম্মিও তো ওকে অনেকবার করে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু লিনিউ যখন ওনার কথাই শুনছিল না তখন উনি তো এখানে লিনিউয়ের মাম্মিও তো ওকে অনেক করে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু লিনিউ যখন কথাই শুনছিল না তখন মাম্মি তো ওকে একটি স্ল্যাপ মেরে দেয় আর বলে যে এই আসলে তোমার ফিয়ন্সে আর এই লি গ্রুপের হেড। যেটা শুনে লিনিউ তো অনেক বেশি শকড হয়ে যায়। সে তখন জিহাং এর কাছে সরি করতে থাকে আর বলে আমি তো তোমার ফিয়ন্সে না, তো আমাকে এবারের মতো মাফ করে দাও। কিন্তু আমাদের হিরোকে দেখা যায় যে তো আমাদের হিরোইনের হাত ধরে স্টেজে নিয়ে চলে যায় আর সবার সামনে সে তো ওকে ওর ওয়াইফ দাবি করে, কিন্তু জিয়াং তো এটাই ভাবছিল যে সে ওর নিজের বোনের হাজব্যান্ডকে কি করে চুরি করতে পারে। সে তখন ওখান থেকে চলে যেতে লাগছিল, কিন্তু জিহাং তো ওকে 1 মিলিয়নের অফার করে দেয়, কিন্তু জিহান তো এখানে ওকে 10 মিলিয়নের অফার করে দেয়। যেটা শুনে জিয়াং এবার ওখানেই থেমে যায়।
ততক্ষণে এখানে জিহ্যাংয়ের মাম্মি চলে এসেছে আর এসে সবাইকে জিজ্ঞাসা করে এখানে কি চলছে। তো ইউনের মাম্মি সমস্ত কিছুই জিহানের মাম্মিকে বলে দেয়। জিহানের মাম্মি এখানে বলতে থাকে ঠিক আছে, যার গিফট আমার কাছে সব থেকে এক্সপেন্সিভ আর আমার কাছে সব থেকে বেশি ভালো লাগবে আমি তাকেই অ্যাকসেপ্ট করব। বেবি জিংজি তখন বলে যে আমার মাম্মি যেটি নিয়ে এসেছে সেটা অনেক বেশি এক্সপেন্সিভ। তো জিয়াং তো এটি দেখাতে অনেক বেশি এম্বারেস করছিল, সে তো এটি দেখাতে চাচ্ছিল না, কিন্তু বেবি জিংজি তো জিয়াংয়ের কাছ থেকে গিফটটি নিয়ে সবাইকে দেখিয়ে দেয়। যেটি দেখে জিহানের মাম্মির তো একদমই পছন্দ হয় না, নিচে ফেলেই দেয়। এখানে লিনেও তো জিহানের মাম্মির জন্য একটি জেড প্যান্ডেন্ট নিয়ে এসেছিল, যেটি দেখে জিহানের মাম্মির তো অনেক বেশি পছন্দ হয়, কেননা সে তো এটি অনেক দিন থেকেই নিতে চাচ্ছিল। আর লিনেওয়ের মাম্মি তো জিহানের মাম্মিকে বলে যে ওরা তো এখানে একটি 80 মিলিয়ন টাকার কন্ট্রাক্টর নিয়ে এসেছে। ততক্ষণে তো ওইখানে জিহানের পাপা চলে আসে আর পড়ে থাকা ওই গিফটটি দেখে অনেক বেশি অবাক হয়, কেননা এটি তো ছিল একটি অনেক এক্সপেন্সিভ প্রেশিয়াস প্যালেট, এটাও শুধুমাত্র মাউন্টেনের টপে পাওয়া যায়। আর এটা তো শুধুমাত্র, আর এখানে যেসব কিছুই ছিল সেগুলো সবগুলোই তো একের পর এক প্রেশিয়াস ছিল। এখানে পাপা তো জিহানের মাম্মিকে বোঝাতে থাকে যে আসলেও এই জিনিসগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, কিন্তু জিহানের মাম্মি তো প্রথমে ভাবছিল যে হয়তো বা পাপা জিয়াংকে অনেক বেশি পছন্দ করে যে কারণে এগুলো বলছে, সব জিনিসগুলোকে অনেক বেশি এক্সপেন্সিভ বলছে। কিন্তু এখানে লেনিও তো এসে আবার মাঝখানে ব্যাগরা দিতে থাকে। সে তখন বলতে থাকে যে ও তো শুধুমাত্র একটি সুইট পটেটো সেল করাওয়ালি, কি করে এত মেহেঙ্গা গিফট নিয়ে আসবে। আর সে তো জিয়াংয়ের নামে অনেক বেশি উল্টাপাল্টা কথা বলতে থাকে, আর জিহানের মাম্মি তো ওর কথার মধ্যে চলে আসে। সে কারণে সে তো সবার সামনে বলেই দেয় যে সে কখনোই জিয়াংকে ওর ছেলের বউ হিসেবে অ্যাকসেপ্ট করবে না। মামি তো এখানে রীতিমতো জিয়াংকে সবার সামনে অপমান করতেই শুরু করে দেয়, বলে যে ও তো শুধুমাত্র আমার ছেলেকে সেডিউস করে আমাদের ফ্যামিলিতে আসার চেষ্টা করছে, তাই আমি ওকে তো কখনোই অ্যাকসেপ্ট করব না, এমনিতেও লিনিও আমাদের ফ্যামিলির পুত্রবধূ হবে। এদিকে আমরা জিয়াংয়ের গ্র্যান্ডপা আর ওর বিগ ব্রাদারকে দেখতে পারি, যারা তো ওই স্টিলে সুইট পটেটো সেল করছিল। তখনই ওখানে ওদের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর অ্যাসিস্ট্যান্ট বলে মিস জিয়াং তো লি ফ্যামিলির পার্টিতে গেছে আর ওখানে ওকে সবাই মিলে অনেক বেশি হিউমিলিয়েট করছে। এইসব কথা শুনে ওরা তো অনেক বেশি রেগে যায় আর তৎক্ষণাৎ বের হয়ে যেতে থাকে ওই লি ফ্যামিলির পার্টিতে যাওয়ার জন্য। এদিকে পার্টিতে লিনেও জিহ্যাংয়ের মাম্মিকে বলতে থাকে যে আমি আপনার ছেলের অনেক বেশি খেয়াল রাখবো আর সাথে বেবি জিংজিংয়েরও তো অনেক বেশি খেয়াল রাখবো। কিন্তু জিংজি বলতে থাকে না গ্র্যান্ডমা, আমাকে এই মহিলা বলেছিল যে আমার হাত পা ভেঙে দেবে, আমি কখনোই ওকে মাম্মি হিসেবে অ্যাকসেপ্ট করবো না। এখানে জিহ্যাংয়ে তো মাম্মিকে অনেক বেশি বোঝানোর চেষ্টা করতে থাকে যে এই মেয়েটি একদমই ভালো নয়, কিন্তু মাম্মি কোথায় বোঝাচ্ছিল, সে তো লিনিওয়ের অনেক বেশি প্রশংসা করছিল, বলে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, সে অনেক ভালো পড়াশোনা করেছে অনেক উচ্চ লেভেলের, আর তাছাড়া বিজনেসেও ওর অনেক বেশি সফলতা রয়েছে। এদিকে লিনিও তো জিয়াংয়ের নামে বদনাম করতে একদমই ছাড়ছিল না, সে তো এটাই বলতে থাকে যে জিয়াং সে তো স্কুলের গণ্ডিটুকু ঠিক করে পার হয়নি। এখানে জিহ্যাং তো বলতে থাকে গরিব বড়লোক বলে কিছুই হয় না, আমি গরিব বড়লোক বুঝি না, আমার ওয়াইফ মন থেকে অনেক ভালো আর সব দিক দিয়ে অনেক ভালো একটি মেয়ে, সে আমার জন্য পারফেক্ট। কিন্তু লিনেও বলে তুমি জিয়াংয়ের ব্যাকগ্রাউন্ড জানো না, ও তো এর আগেও একবার প্রেগনেন্ট হয়েছিল আর বাচ্চাকে মেরেও ফেলেছে। জিহান তখন ওকে জিজ্ঞাসা করে এটা কি সত্যি? জিয়াং বলে হ্যাঁ এটা সত্যি, কিন্তু আমি বেবিটাকে মেরে ফেলিনি। এ কথা শুনে জিহান তো একদম চুপ হয়ে যায় আর ওখানকার উপস্থিত সবাই তো এখানে জিয়াংয়ের নামে অনেক বেশি উল্টাপাল্টা কথা বলতে থাকে, বলে এ তো অনেক খারাপ ক্যারেক্টারের একটি মেয়ে, যে খারাপ ক্যারেক্টারের মেয়ে হয় সে কখনোই ভালো হতে পারে না। ততক্ষণে তো ওখানে জিয়াংয়ের বিগ ব্রাদারও চলে আসে আর সে আসা মাত্রই তো জিয়াংকে বলে যে তুমি এখানে আসবে সেটার জন্য আমাদের আগে জানানোর প্রয়োজন মনে করলে না। বিগ ব্রাদার এসে তো এখানে জিয়াংয়েরই সাইড নিচ্ছিল আর এখানে সে তো নিজের বোনকে প্রোটেক্ট করে ওকে ইন্ডিপেন্ডেন্টও বলছিল, কিন্তু লিনেওয়ের মাম্মি তো এখানে জিয়াংয়ের ফ্যামিলিকে অনেক বেশি ইনসাল্ট করছিল। ওর ভাইকে বলছিল যে তোমরা তো ঠিক মতো দুবেলা খাবারই খেতে পারো না, সুইট পটেটো সেল করে তোমাদেরকে জীবনযাপন করতে হয় আর তোমরা এখানে এসেছো বড় বড় লেকচার দিতে। তো এখানে জিয়াংয়ের ব্রাদার বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, আমরা যদি 80 মিলিয়ন টাকার গিফট এনে দিতে পারি তাহলে তোমাকে কিন্তু আমার সামনে কুকুরের মতো ডাকতে হবে। যেটা শুনে লিনিওর মাম্মিও তো এখানে কোনো কিছু না ভেবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এসব কথা শুনে বিগ ব্রাদার তখন সবাইকে বলে ওদের অ্যান্টিক চিজগুলো দেখানোর জন্য, যে চিজগুলো দেখার পরে সবাই তো বলতে থাকে যে এগুলো তো ডাস্টবিনে পড়ে থাকা ময়লা মাত্র। ব্রাদার বলে যে না, এগুলো আমাদের কনস্ট্রাকশন সাইডে সামান্য কিছু অ্যান্টিক চিজ যেগুলোর প্রাইস মিলিয়নের ওপরে। জিহাং এখানে জিয়াংকে বলতে থাকে যে তুমি তোমার ভাইকে থামাও, না হলে কিন্তু এখানে অনেক বেশি বেইজ্জতি হয়ে যাবে।
এখানে উপস্থিত সবাই তো ওদের দুই ভাই বোনকে নিয়ে অনেক বেশি মজা তামাশা করছিল। এখানে জিহ্যাংয়ের মাম্মিও তো বারবার করে বলতে থাকে যে এগুলো নোংরা আবর্জনা, কিন্তু ওদের কথা তো কেউ বিশ্বাসই করছিল না। তখনই দেখা যায় ওখানে জিহানের পাপা চলে আসে আর এসব জিনিস দেখে বলে যে এগুলো তো সবগুলোই এক একটা প্রিসিয়াস যে পেন্ডেন্ট, এগুলো তো সবগুলোই মাউন্টেনের ওপরে পাওয়া যায়, তুমি এগুলো কোথায় পেয়েছো? মাম্মি তো ওনার কথা বিশ্বাসই করছিল না আর বলছিল যে তোমার তো আমার সাইড নেওয়ার কথা, তুমি কেন ও সাইড নিচ্ছ? পাপা যখন অনেক করে বোঝাই তখন তো মামি বুঝতে পারি, কিন্তু বলে যে এগুলো তো তারপরেও শুধুমাত্র 30 মিলিয়নের, কিন্তু আমাদের মধ্যে তো ডিল হয়েছিল 80 মিলিয়নের, তাই না? এখানে তো লিওয়েনের ফ্যামিলিও ওদেরকে ইনসাল্ট করতে একটুও ছাড়ে না। কিছুক্ষণ পরে যখন এটা ধাক্কা লেগে পড়ে যায় তখন ওটার ভেতর থেকে তো একটি স্প্রেড বাইরে চলে আসে, যেটা দেখে এখানে সবাই তো অনেক বেশি শকড হয়ে যায়, কেননা এটা ছিল একটি প্রেশিয়াস শ্যাডো স্পিরিট। ব্রাদার তো এখানে একের পর এক সমস্ত জেড প্যান্ডেন্টগুলো দেখাতে থাকে। এগুলো দেখে তো কারোর বিশ্বাসই হচ্ছিল না যে এত গরিব পার্সন কি করে এতগুলো প্রিশিয়াস জেড অ্যান্টিক চিজ কিভাবে নিয়ে আসতে পারে। এখানে ব্রাদার তো বলতে থাকে যে এগুলো সবগুলোই কনস্ট্রাকশন সাইট থেকে আমি খুঁজে খুঁজে বের করেছি। জিয়াং তো এগুলো শুনে অনেক বেশি খুশি হচ্ছিল, কিন্তু এখানে লিনিও ওর মাম্মি আর সবাই তো এটা বিশ্বাসই করছিল না, আর ওরা তো এটাই বলছিল যে এগুলো ও নিশ্চয়ই চুরি করে নিয়ে এসেছে। শুনে জিহানের মাম্মি বলতে থাকে যে চুরির জিনিস এখানে একদমই ভ্যালুয়েবল নয়। আর তাছাড়া তোমরা ভাবলে কি করে যে একজন চোরের ফ্যামিলির সদস্যকে আমাদের ফ্যামিলির সদস্য বানিয়ে নেব? এখানে ব্রাদার বলে আমি লু ফ্যামিলির মিস্টার লু এর ফ্রেন্ড। এটা শুনে সবাই তো হাসতেই শুরু করে দেয়। আর মাম্মি বলে সামান্য কনস্ট্রাকশন সাইডের সামান্য ওয়ার্কার কি করে লু ফ্যামিলির সিইওর ফ্রেন্ড হতে পারে? এসব কথা যখন ওখানে চলছিলই তখনই মাম্মির কাছে তো এখানে ফোন আসে যে ইয়াংসিং কোম্পানির সিইও নিজে এখানে আসছে। এই কথা শুনে সে তো প্রচণ্ড ঘাবড়ে যায় আর বলতে থাকে যে জিয়াংয়ের ভাই এ সমস্ত অ্যান্টিক চিজ চুরি করে নিয়ে এসেছে, সে কারণে ইয়াংসিং কোম্পানির সিইও নিজেই এখানে আসছে, যেন সে খোঁজ লাগাতে পারে যে অ্যান্টিক চিজগুলো কে চুরি করেছে। এখানে জিয়ানের মাম্মি তো জিয়াং এবং ওর ভাইকে এখান থেকে চলে যেতে বলে, কেননা সে চাচ্ছিল না এত বড় সিইওর সামনে ওদের ফ্যামিলির কোনো বেইজ্জতি হোক। কিন্তু জিহাং এখানে মাম্মির এগেনস্টে গিয়ে নিজের ওয়াইফের হয়ে দাঁড়ায় আর বলে যে আমার ওয়াইফ এখান থেকে কোথাও যাবে না। তখনই দেখা যায় ওখানে বিগ ব্রাদারের অ্যাসিস্ট্যান্ট এসেছে। এটা দেখে সবাই ভাবতে থাকে ইনি হয়তো বা ইয়াংসিং কোম্পানির চেয়ারম্যান। অ্যাসিস্ট্যান্ট এসে তো এখানে সবার সামনে এটাই ক্লিয়ার করে যে ভাই এখানে কোনো কিছুই চুরি করে নিয়ে আসেনি। ইয়াংসিং কোম্পানির চেয়ারম্যান তো নিজেই ওকে অনুমতি দিয়েছে এসব জিনিসগুলো এখানে নিয়ে আসার জন্য। এসব কথার মাঝখানে জিনজি তখন জিয়াংয়ের কাছে আসে আর বলে মাম্মি তুমি সবসময় আমার কাছে থাকবে তো? কিন্তু ওখানে সবাই তো ওকে নিষেধ করতে থাকে। আর জিহানও যখন আটকাতে যাচ্ছিল তখন জিনজি তো প্রচণ্ড রেগে ওখান থেকে বাইরে চলে আসে। আর বাইরে আসা মাত্র ওর তো চোট লেগে যায়। জিয়াংও ওর পিছু পিছুই আসছিল। এখানে জিংজির যখন চোট লাগে জিয়াং তখন ওটি দেখতে গিয়ে ওর বার্থমার্ক দেখতে পেয়ে যায়। এটা দেখে সে তখন ভাবতে থাকে যে ওর যখন বেবি হয়েছিল ওর বেবিরও তো সেম বার্থমার্ক ছিল। তখন সে জিহান ওখানে এলে জিহানকে জিজ্ঞাসা করে জিংজির আসল মার সম্পর্কে। এখানে ও ভাবতে থাকে যে এটা হয়তো বা একটি কোঅ্যাক্সিডেন্ট। বেবি জিংজি তো বারবার করে জিয়াংকে ওর মাম্মি হতে বলে আর জিহাংকে বিয়ে করতে বলে, কিন্তু জিয়াং তো এখানে নিষেধ করে দেয়, কেননা সে জানতো যে জিহাং কখনোই ওকে নিজের ওয়াইফ হিসেবে বিয়ে করবে না। কেননা জিহাং তো বলেছে জিংজির মাম্মি জিংজি জন্ম নিয়েছিল তখনই মারা গেছে। তখনই ওর কাছে একটি ফোন আসে আর সে ফোনটি অ্যাটেন্ড করে আর জিয়াংকে নিয়ে তো ওখান থেকে চলে যায়। এদিকে জিহানের মাম্মি তো অনেক বেশি নারাজ ছিল জিহানের ওপর, কেননা সে এমন একটি মেয়েকে তাদের ঘরের বউ বানাতে চেয়েছিল বলে। সে তো এটাই ভাবছিল যে এত বড় সিইওর সামনে ওদের নাক তো একদম কাটা গেল। মামি তো এখানে জিহাংকে এটাই জানিয়ে দেয় যে জিয়াংই জিংজির আসল মাম্মি। যেটা শুনে জিহাং তো পুরো শক। ঠিক এবার লিনিওকে দেখা যায় যে তো অনেক বেশি কান্নাকাটি করছিল, কেননা সে তো এটাই ভাবছিল যে ওর কত বড় একটি সিইওর সাথে বিয়ে হতে যাচ্ছিল। সে চাইলে তো অনেক বেশি রিস্ক হয়ে যেতে পারতো, কিন্তু না, তার তো কিছুই হলো না। আর এর মাঝখানে তো মূল থিম হলো বেবি জিংজি। এসব কিছু যখন বলছিল মামি তখন ওকে শান্ত করায়। মামি এখানে লিনিওকে একটি কন্ট্রাক্ট পেপার দেখায় আর ওকে জানায় যে জিং এ যে বাচ্চাকে জন্ম দিয়েছিল সেটি আর কেউ নয়, বেবি জিংজি। তখন লিনিওয়েরও তো মনে পড়ে যায় যে জিয়াং যখন বেবি জন্ম দিয়েছিল তখন লিনিও তো গিয়ে ওকে বলেছিল যে তুমি যে বাচ্চাটি জন্ম দিয়েছো সে তো জন্মের সাথে সাথেই মারা গেছে। আসলে এমনটি কিছুই ছিল না। লিনিও আর ওর মাম্মি তো জিংজি বেবিকে ওর আসল পাপার কাছে দিয়ে দিয়েছিল আর অনেক বেশি টাকা নিয়েছিল। এদিকে আমরা জিয়াংকে দেখতে পারি যে তো স্টিলে এসেছিল
ওর গ্র্যান্ডপার সাথে দেখা করতে, যেহেতু স্টিলে সুইট পটেটো সেল করছিল। এখানে গ্র্যান্ডপা তো রেগে মেগে জিয়াংকে বলতে থাকে, তোমার কি দরকার ছিল লি ফ্যামিলিতে এভাবে গিয়ে নিজের নাক কাটানোর জন্য? এখানে জিয়াং তখন জানায় যে আমি আমার এত ওল্ড গ্র্যান্ডপাকে এত বেশি মেহনত করতে দেখতে পারছি না, আর তাছাড়া আমার ভাইদেরও তো এত বেশি পরিশ্রম করতে হচ্ছে, যেটা আমি একদমই সহ্য করতে পারছি না। তো এইসব কিছু বলেই স্টিল ক্লিন করার জন্য ভেতরে চলে যায়। তখন গ্র্যান্ডপা ব্রাদারকে বলতে থাকে যে তোমার সিস্টারের এভাবে পরীক্ষা নেওয়া এবার বন্ধ করো, বেচারি অনেক বেশি কষ্ট পাচ্ছে। এদিকে ওরা যখন যাচ্ছিল তখনই তো ওদের সামনে অনেক জোরে করে একটি গাড়ি চলে আসে, যেটা থেকে জানা যায় যে এটা তো লি ফ্যামিলি। এটাতে ওরা তো সবাই মিলে মিস্টার জিহাংকে অনেক বেশি খারাপ ভাবতে শুরু করে। অন্যদিকে জিহাংকে দেখা যায় যেহেতু ওর অ্যাসিস্ট্যান্টের সাথে করে বেবি জিংজির আসল মাম্মির সমস্ত ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করার চেষ্টা করছিল। আর জিয়াংয়ের ফ্যামিলিকেও দেখা যায় যেখানে ওরা সবাই মিলে তো জিয়াংয়ের ব্যাকগ্রাউন্ড খুঁজছিল, যেখান থেকে ভাইয়েরা জানতে পারে যে জিয়াং তো অনেক বেশি সাফার করেছে ওর জীবনে। সে তো অনেক ছোট ছোট জব করে করে লিনিউ ফ্যামিলির সমস্ত আবদার পূরণ করত। এমনকি জিয়াং যখন প্রেগনেন্ট ছিল তখন তো ওকে একাই সব কিছু সাফার করতে হয়েছে, আর ওকে তখনও জব করে সমস্ত টাকা পরিশোধ করতে হয়েছে। এসব কিছু শুনে গ্র্যান্ডপা এবার ওই ভাইদেরকে বলতে থাকে যে এবার যদি তোমরা তোমার বোনকে আর একটু সাফার করতে দিয়েছো তাহলে তোমাদের তো খবর আছে। পরের সিনে দেখা যায় জিয়াং তো একটি অনেক বড় বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছিল, ঠিক তখনই ওখানে ওর 3টা ভাই চলে আসে, আর ওদের দেখতে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। আর 3টা ভাই তো এখানে জিয়াংকে অনেক দামি দামি গিফট দিতে থাকে। এটা দেখে জিয়াং তো এক মুহূর্তের জন্য ইমোশন হয়ে যায়, কিন্তু পরক্ষণেই সে তো সেন্সে ফিরে এসে 3 ভাইকে বকাবকি করতে শুরু করে দেয় যে ওদেরকে এভাবে টাকা ওয়েস্ট করা একদমই ঠিক হয়নি। সে তো এটাই বলে যে আমরা তো একটি অনেক বড় স্টিল খুলতে চাচ্ছিলাম। সে তো ওদেরকে এটাই বলে যে আমরা তো অনেক বড় স্টিল খুলতে চাচ্ছিলাম, এর মানে এটা নয় আমরা কোনো ফ্যাশন শো খুলতে চাচ্ছিলাম। এবার বাধ্য হয়ে ওদের 3 ভাইকে তো ওদের নিজে নিজে পরিচয় দিতেই হয়। বলে যে ওরা এই শহরের সব থেকে রিচেস্ট পারসন, কিন্তু জিয়াং কোথায় ওদের কথা বিশ্বাস করার ছিল। এখানে 3 ভাই যখন নিজের নিজের আসল পরিচয় দিচ্ছিল তখন জিয়াং তো ওদের ভাইদের আসল পরিচয়গুলো নিজেই বলে দিচ্ছিল। এটা শুনে ভাইরা তো অনেক বেশি অবাক হয়ে যায় যে তুমি আমাদের আসল পরিচয় কি করে জানলে? তো এটা শুনে জিয়াং হেসে বলতে থাকে, আরে ব্রাদার, আমি তো অনেকগুলো নভেল পড়েছি না, নভেলে তো এমনই দেখাই, কিন্তু তোমরা যেই জিয়াং ফ্যামিলির কথা বলছো না, আমরা তো সেই ফ্যামিলির নই না। হ্যাঁ, এটা সত্যি যে আমাদের সারনেম জিয়াং, কিন্তু এর মানে তো এটাই হয়ে যাচ্ছে না না যে আমরাই এই শহরের সব থেকে রিচেস্ট জিয়াং ফ্যামিলির পারসন। তাই এইভাবে এইরকম প্রিটেন্ড করা বন্ধ করো। এখানে ভাইরা তো নিজেরাই উল্লু হয়ে যায়। ওরা তো বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু জিয়াং তো কথাই শুনছিল না আর ওদের বলার কোনো সুযোগই দিচ্ছিল না। জিয়াং তো ওদেরকে এটাই বলেন যে ভাই, তোমরা বড়লোক হও বা গরিব, তোমরা তো আমার ভাই, আমার আপনজন, আমি সব সময় তোমাদেরকে বিশ্বাস করি। এইসব কিছু বলে বলেই তো ওদেরকে ওখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে দেখা যায় লিনিও তো বেবি জিংজিগের কাছে এসেছে আর ওকে ঘুরতে নিয়ে যাওয়ার বাহানা করতে থাকে। দেন ওরা যখন ঘুরতে যায়, অন্যদিকে জিয়াং ওর স্টেলে সুইট পটেটো অনেক ভালোভাবেই সেল করছিল। ওখানে তখন জিংজি বেবি আসে আর জিয়াংয়ের কাছে থেকে তো টাকা দিয়ে সুইট পটেটো কিনে নেয়, আর ওকে তো মাম্মি মাম্মি করেও ডাকছিল। কিন্তু লেনেও সে তো ছিল একদমই নাছোড়বান্দা। সে তো এখানে জিয়াং আর ওর ভাইদেরকে একদমই অপমান করতে ছাড়ছিল না। লেনিও তো এখানে জিয়াংয়ের ভাইকে একটি মুভি স্টারের সাথে তুলনা করে ইনসাল্ট করছিল, কিন্তু জিয়াং কোনো রিয়াক্ট না করে সে তো লিনিউয়ের সাথে অনেক ভালো ব্যবহার করছিল, কেননা সে তো ছিল ওদের খরিদ্দার। জিংজি বেবি যখন সুইট পটেটোস খাচ্ছিল, একটু পরে দেখা যায় হঠাৎ করেই ওর পেটে যন্ত্রণা করতে শুরু করে দিয়েছে। জিয়াং এসে দেখতে শুরু করে যে কি হয়েছে, হঠাৎ করে পেটে যন্ত্রণা কেন করছে, কিন্তু লেনিও তো ওকে দেখার কোনো সুযোগই দিচ্ছিল না, আর সে তো এই মৌকা ছাড়ার ছিল না। সে তো সরাসরি পুলিশকে ইনফর্ম করে দেয়, কেননা সে তো জিংজি বেবির পেটে ব্যথা হওয়ার সমস্ত দোষই জিয়াংয়ের স্টিলের সুইট পটেটোসের ওপরে দিতে চাচ্ছিল। কিন্তু আমরা এখানে জানতে পারি যে পুলিশের সাথে তো লিনিও আগে থেকে ঘুষ দিয়ে কন্ট্রাক্ট করে রাখছিল যেন সমস্ত দোষ জিয়াংয়ের স্টিলের ওপরে দেয়। মকা দেখে জিংজি বেবি তো ওর পাপাকে ফোন করে দেয়। পুলিশ তো এখানে আসা মাত্রই জিয়াংয়ের ওপরে দোষারোপ করতে থাকে। এদিকে জিয়াং তো জিংজি বেবিকে বলছিল যে তোমার যদি বেশি খারাপ লাগে তাহলে চলো আমরা এক্ষুনি ডক্টরের কাছে যাব। জিংজি বেবি তো জিয়াংকে বলে দেয় যে লিনিওয়ে আমাকে পেন কিলার দিয়েছিল। জিয়াং যখন এই কথাটি সবার সামনে আনতে চাচ্ছিল, কিন্তু লিনিও তো এই কথাটি সবার সামনে আনতে দিচ্ছিল না, তাকে বারবার করে আটকে দিচ্ছিল আর ওকে এই সমস্ত কিছুর জন্য দোষী করছিল।
ততক্ষণে তো ওখানে জিহানও চলে এসেছে। আর জিহান যখন ততক্ষণে তো এখানে জিহানও চলে এসেছে। আর জিহান যখন ওদেরকে ভয় দেখাচ্ছিল তখন লিনিও তো পুলিশদেরকে দিয়ে ওখান থেকে পালিয়ে চলে যায়। তখন জিহান যখন জিঞ্জি বেবিকে ওখান থেকে নিয়ে যেতে যাচ্ছিল, কিন্তু জিঞ্জি বেবি তো একটাই বায়না করছিল যে আমি জিয়াংকে আমার মাম্মি বানাতে চাই। এখানে জিয়াং যখন জিঞ্জি বেবিকে নিয়ে অনেক বেশি টেনশন করছিল, তখন ভাই এসে জিজ্ঞাসা করে যে তুমি নিজের জীবন কেন দাওপার লাগাচ্ছিলে একটি বেবির জন্য, আর তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি জিহানের জন্য জেলাসি ফিল করছো। তো জিয়াং বলে যে আমি কেন ওর জন্য জেলাসি ফিল করব। জিহাং তো আমার জন্য অলরেডি একটি ফিয়ন্সেকে রিজেক্ট করে দিয়েছে, তাহলে আমি কেন ওনার জন্য জেলাস ফিল করব। কিন্তু ওর চোখ মুখ আভাব দেখে বোঝাই যায় যে ঠিকই ও কতটা কষ্ট পাচ্ছিল। তখন ওখানে তো আরও দুটি ভাই চলে আসে, আর ওরা বলতে থাকে যে বোন তুমি তোমার লাইফে অনেক বেশি সাফার করেছো, আমরা এখন থেকে তোমাকে আর এত সাফার করতে দেব না। জিয়াং তখন বলে আমার 5 বছর আগে যে বেবিটি মারা গেছিল সেই বেবিটি যদি বেঁচে থাকতো তাহলে আজকে জিঞ্জি বেবির মতোই হতো। এটা বলে সে তো অনেক বেশি আপসেট হচ্ছিল। তারপরে সে ওইটাই বলে যে কিন্তু এইসব বিষয়ে আমাকে এখন মাথা ঘামালে চলবে না, আমাকে তো এখন আমার স্টিলের দিকে নজর দিতে হবে, আর ফ্রি টাইমেও অনেক বেশি টাকা কী করে ইনকাম করা যায় সেটাই ভাবতে হবে। সে যখন এসব কথা বলে ওখান থেকে চলে যায়, ভাইয়েরা তো এটাই ভাবতে থাকে যে আমরা কখনোই আর আমাদের বোনকে সাফার করতে দেব না, ওর সমস্ত শখ ইচ্ছার স্বপ্ন সব আমরা পূরণ করব। এদিকে জিয়াংকে দেখা যায় যে তো অনেকগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু যেখানে শুধুমাত্র একটি কোম্পানি থেকেই ওকে রেসপন্স করা হয়েছিল, যেটাও ছিল আবার জিহানের কোম্পানি। এদিকে জিহানও জানতে পারে যে জিয়াং ওদের কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। এটা দেখে জিঞ্জি বেবি বলতে থাকে বাপ্পা তুমি যদি মাম্মিকে টাকা দিয়ে দিতে না তাহলে মাম্মিকে তো সাফার করতে হতো না। তো জিহান বলে যে বেবি তুমি এখন অনেক ছোট আছো, তো বড়দের ব্যাপারে নজর দিও না। এদিকে জিয়াংকে দেখা যায় যে যখন বের হয়ে যাচ্ছিল তখন সে ওর ভাইকে বলে যে ও ডিজাইনিং ডিপার্টমেন্টে একটি কোম্পানিতে জবের জন্য যাচ্ছে। এটা শুনে ওর ভাই তো অনেক বেশি অবাক হয়ে যায় যে আমার বোন অন্য একটি কোম্পানিতে জবের জন্য যাচ্ছে। সে যখন নাম দেখে সে জানতে পারে যে এটা তো লি কোম্পানি। এদিকে জিয়ানের কাছে ফোন আসে যে সবাইকে তো এখন জিয়ানকে ওয়েলকাম করতে হবে। জিয়ান তো কোম্পানিতে এসে সবাইকে হ্যালো করে, কিন্তু কেউই তো ওর দিকে নজরই দিচ্ছিল না। তখনই ওখানে কারে করে জিয়াংলি নামের অনেক বড় একজন ডিজাইনার আসে, যাকে দেখে সবাই তো এখানে ওকে ওয়েলকাম জানাতে থাকে। আর ওর ইংলিশেরও তো অনেক বেশি প্রশংসা করতে থাকে, কেননা মেয়েটি তো ফরেনে থাকে না, তো ওই কারণেই ওর ইংলিশ অনেক বেশি ভালো। ডাইরেক্টর এখানে জিয়াংলির সাথে সবার ইন্ট্রোডিউস করিয়ে দেয়। এখানে ম্যানেজার যখন সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছিল, জিয়াং তো জিয়াংলিকে দেখে চিনতে পেরে যায় যে ও তো ওর ক্লাসমেট ছিল। কিন্তু জিয়াংলি তো এখানে ওসব কিছুই মনে করে না, তার তো এসব কিছুই মনে পড়ে না। সে তো ম্যানেজারের সাথে করে ওখান থেকে ভেতরে চলে যায়। জিয়াংলি তো এসব কিছু দেখে অনেকটাই আশ্চর্য হয়। এখানে জিয়াংলি আসা মাত্রই তো ওকে অনেক বড় একটি পোস্টে কাজ দেওয়া হয়। আর সে তো অনেক বেশি স্যালারি পাচ্ছিল, আর সবাই ওর সাথে অনেক ভালোভাবে ট্রিট করছিল। কিন্তু জিয়াংয়ের ব্যাপারটি ছিল পুরোটাই আলাদা। এখানে জিয়াংকে তো অনেক নিম্ন পদের একটি কাজ দেওয়া হয়, আর ওকে সবাই মিলে সবার কাজগুলো এসে চাপিয়ে দিতে থাকে, আর ওর সাথে অনেক বাজে ব্যবহারও করছিল। জিয়াং যখন যাচ্ছিল ওর সাথে তো তখন জিহানের দেখা হয়ে যায়। জিহান এখানে ওকে জিজ্ঞাসা করে যে তোমাকে ম্যানেজারের পোস্ট দেওয়া হয়েছে না? তো জিয়াং বলে একদমই না, আমাকে তো একদম একটি নর্মাল পোস্টে সিলেক্ট করা হয়েছে। জিয়াংয়ের কাছ থেকে ভুল করে তো ফাইলগুলো পড়ে যায়, তো জিহানও উঠিয়ে দিচ্ছিল। তো জিয়াং এখানে জিহানের কাঁধে থাকায় একটি বার্থ মার্ক দেখতে পেয়ে যায়, যেটা দেখে ওর তো 5 বছর আগের ক্লাবের কথা মনে পড়ে যায়। জিহান তো অফিস রুমে এসে অ্যাসিস্ট্যান্টকে এটাই বলছিল যে আমি কখনো কোনো মেয়ের প্রতি অ্যাট্রাক্ট হইনি, কিন্তু দেখা যায় অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ার পরে তো সে জিয়াংয়ের কিসের কথা ভেবে অনেক বেশি ব্লাশ করছিল। অন্যদিকে জিয়াংকে দেখা যায় যে তো জিহানের বার্থমার্ক দেখে ওই ক্লাবের কথাই ভাবতে মগ্ন ছিল, আর অফিসের সবাই তো জিহানের ক্লাবের সেই এক্স ওয়াইফের কথা বলছিল, যেটাতে অ্যাসিস্ট্যান্ট এসে সবাইকে বলে এই অফিসে যে বা যারা জিহানের এক্স ওয়াইফের কথা বলতে থাকেন তাকেই এই অফিস থেকে বের করে দেওয়া হয়। সেজন্য এটাই ভালো হবে জিহানও যেন জিহানের এক্স ওয়াইফের ব্যাপারে কারোর সাথে কথা না বলে। ততক্ষণে তো ওখানে জিহানও চলে আসে, আর জিহানকে দেখে সবাই তো নিজের নিজের কাজে চলে যায়। কাজ শেষে জিয়াং যখন ক্যান্টিনে খাবার খেতে যায় তখন তো ওর সস্তা খাবার দেখে সবাই ওকে অনেক বেশি ইনসাল্ট করতে থাকে, আর জিয়াংলি তো এখানে অনেক বেশি শো অফ করছিল। তখন ওখানে
জিহানও চলে আসে আর জিহান তো জিয়াংলির জন্য অনেক এক্সপেন্সিভ খাবার নিয়ে আসে, যেটা দেখে জিয়াংলি তো সবাইকে এটাই বলছিল যে এসব খাবারগুলো ওর জন্যই, কিন্তু দেখা যায় না, এই খাবারগুলো তো সবগুলোই জিয়াং এর জন্য ছিল, যেটা শুনে সবাই তো অনেক বেশি শকড হয়ে যায়। এখানে এবার সবাই তো জিয়াংলিকে ইনসাল্ট করতে থাকে। জিয়াংলি তখন সবার জন্যই খাবার অর্ডার করতে চাই ওর ফোন থেকে, কিন্তু ওর ফোন থেকে তো কোনো মতেই খাবার অর্ডারই হচ্ছিল না, যেটাতে ও তো অনেক বেশি এম্বারেস হয়ে যায় আর ওখান থেকে না খেয়েই চলে যায়। এদিকে জিয়াংলি যখন নুডলস খাচ্ছিল তখন তো অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে আপনাকে অফিস রুমে ডাকা হচ্ছে। জিয়াং তো ভাবতে থাকে যে ওকে হয়তো বা এখন অনেক বেশি বকাবকি করা হবে, কিন্তু না, এরকম তো একদমই হয় না। সে যখন আসে অ্যাসিস্ট্যান্ট ওকে জানায় যে আজ থেকে সে তো প্রেসিডেন্টের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এটা শুনে সে তো অনেক বেশি শকড হয়, কিন্তু তারপরেও সে ওখান থেকে চলে আসে খাবার খাওয়ার জন্য। কিন্তু তারপরেও তো জিহান আবারও ওকে ডেকে পাঠায় আর ওকে বলে যে এখানে অফিস এইরকম নুডলস খাওয়া নিষেধ রয়েছে। জিয়াং তো এখানে রেগে গিয়ে বলে যে বস, আপনি এভাবে কারোর খাবারের দিকে ইন্টারফেয়ার করতে পারেন না। তো জিহান তো ওকে হুমকি দিয়ে ওর স্যালারি কাটার কথা বলে, যেটাতে জিয়াংও ঝট করে রাজি হয়ে যায়। সে তো তখন ওখান থেকে জিহানের দেওয়া কাজ করার জন্য বাইরে চলে আসে। তখনই তো ওখানে লেনিও চলে আসে। এদিকে জিয়াংকে দেখা যায় যে তো বাইরে এসে সবার ভুলগুলোই নোট করছিল, যেটা দেখে সবাই ভাবতে থাকে যে এ করতেটা কি যাচ্ছে। তখন যখন সবাই অফিসিয়াল গ্রুপ চেক করে, যেখানে জানতে পারে সবাই যে আজ থেকে জিহানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর কেউ নয়, জিয়াং, যেটা দেখে সবাই তো অনেক বেশি হয়রান হয়ে যায়। এখানে সবাই তো জিয়াংকে এটাই মনে করিয়ে দিচ্ছিল যে ওর খাবারের নুডলস তো এখনো অফিস রুমে রয়ে গেছে, যেটা শুনে জিয়াং তো নুডলসটি আনার জন্য ওখান থেকে দৌড়াতে থাকে। এদিকে লিনিও যে অফিস রুমে এসেছিল সে তো আসলে জিহানের জন্য লাঞ্চ নিয়ে এসেছিল, কিন্তু জিহান এখানে লিনিওয়ে নিয়ে আসা লাঞ্চ তো খায় না, এমনকি সে তো জিয়াংয়ের ওই যে রেখে যাওয়া নুডলসটি ছিল না, ওটাই খেতে শুরু করে। আর এই নুডলসের টেস্ট তো জিহানের অনেক বেশি ভালো লাগে। সে তো এখানে লিনিওকে ওয়ার্ন করে দেয় যে পরের বার থেকে সে যেন আর কখনোই ওর জন্য কোনো খাবার না নিয়ে আসে, কেননা ওর কাজ শুধুমাত্র ঘরেই, কারণ ওকে তো শুধু মাম্মি চয়েস করেছে, তাই সে যেন জিহানের লাইফে ইন্টারফেয়ার না করে। এসব বলে বকে বকে তো ওখান থেকে পাঠিয়ে দেয়। লিনিও যখন বাইরে চলে আসে তখন তো ওর সাথে জিয়াংয়ের দেখা হয়ে যায়। সে তখন জিয়াংকে বলে, তুমি কি আমার হাজবেন্ডকে সেডিউস করছো নাকি? তখন জিয়াং বলে, প্রথমত তোমার হাজবেন্ড সে নয়, এখনও তোমাদের বিয়ে হয়নি, আর তাছাড়া আমি এখানে শুধুমাত্র কাজের জন্য এসেছি, কাউকে সেডিউস করতে নাই। এটা বলে সে তো ওখান থেকে চলে যায়। আর সে তো ভেতরে গিয়ে জিহানকে ওর রেখে যাওয়া নুডলসটি খেতে দেখে, যেটা দেখে সে তো অনেক বেশি অবাক হয়। জিহান তো এখানে বলে না ওকে যে ওর নুডলসটার টেস্টটি অনেক বেশি ভালো লেগেছে, সে তো এখানে ওকে বকতে শুরু করে দেয় এসব উল্টাপাল্টা খাবার খাওয়ার জন্য, আর সে তো ওকে ওর সাথে একটি পার্টিতে যাওয়ার জন্যও বলে। এদিকে দেখা যায় ছুটির সময়ে ভাইয়েরা যখন জিয়াংয়ের জন্য অপেক্ষা করছিল তখন তো ওখানে জিয়াং ফোন করে আর ভাইদেরকে জানায় যে ওর আজকে বাড়ি ফিরতে অনেক বেশি লেট হবে, কেননা ওর তো প্রমোশন হয়ে গেছে, সে তো এখন জিহানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ভাই এখানে জিয়াংকে জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি এত কিছু কি করে হয়ে গেল, কিন্তু এটার ব্যাপারে জিয়াং তো কিছুই বলতে পারে না, কেননা সেও তো এটার ব্যাপারে কিছুই জানে না। ততক্ষণে ওখানে জিয়াং চলে এসেছে আর জিহাং এসে জিয়াংকে নিয়ে তো ওখান থেকে চলে যায়। লাস্টে যখন ফিরে আসছিল ওরা, এখানে জিহান তো অনেক বেশি পরিশ্রম করেছিল, তাই অনেক বেশি ক্লান্ত ছিল। এখানে জিয়াং জিহানকে দেখে মনে মনে ভাবছিল যে আসলেও প্রেসিডেন্ট হওয়া এতটাও সহজ ব্যাপার নয়। বাড়িতে দেখা যায় লিনিও তো জিহানের জন্য ওয়েট করছিল, কেননা সে তো চাচ্ছিল জিহান ফিরে এলেই ও ওকে সেডিউস করে কাছে টেনে নেবে, কিন্তু দেখা যায় যে এখানে জিহানকে তো জিয়াং নিয়ে এসেছিল, কেননা জিহান তো অনেক বেশি ড্রিঙ্কস করেছিল, তাই ওর অনেক বেশি প্রবলেম হচ্ছিল। এখানে নেশায় থাকার কারণে কন্ট্রোল খুইয়ে দিয়ে জিহান তো জিয়াংকে কিস করতে যাচ্ছিল, কিন্তু জিয়াং তো এটা থেকে আটকে দেয় আর ওখান থেকে চলে যায়। বাইরে এসে সে তো এটাই ভাবছিল যে এইসব কিছু যদি লিনিও দেখতে পেয়ে যায় তাহলে তো এটার ব্যাপারে অনেক বেশি খারাপ হয়ে যাবে, কিন্তু এদিকে দেখা যায় লিনিও তো সত্যি সত্যি এসব কিছু দেখে নিয়েছিল। দেন জিয়াং ওখান থেকে চলে যাওয়ার পরে লিনিও তো জিহানের কাছে যায় আর ওকে সেডিউস করার চেষ্টা করতে থাকে, কিন্তু জিহান যখন বুঝতে পারে যে এটা লিনিও তখন তো সে ওর কাছ থেকে অনেক দূরে চলে যায়। জিহান তো এখানে এটাই ভাবছিল যে 5 বছর আগে যে মেয়েটির সাথে আমি নাইট স্পেন্ড করেছিলাম সেই মেয়েটির কাছ থেকে আমার যেমন ফিলিংস এসেছিল সেই ফিল তো আমার জিয়াংয়ের কাছ থেকে আসছিল। পরদিন যখন
যখন জিয়াং অফিসে আসে তখন সে দেখতে পারে জিহানের মাথায় তো ব্যান্ডেজ করা রয়েছে, যেটা দেখে সে তো অনেক বেশি শকড হয়। আর সে ভাবতে থাকে ওর কারণেই হয়তোবা এই চোটটি লেগেছে, কেননা কাল রাতে কিস করতে এসেছিল যখন সে তো ওকে ধাক্কা দিয়ে দিয়েছিল। সে তখন জিহানের কাছে গিয়ে বারবার করে সরি করতে থাকে আর বলে যে আম সরি বস, আমি এটা ইচ্ছে করে করিনি, হসপিটালের বিল যতটা এসেছে আমি সেটা পে করে দেব। কিন্তু জিহান তো জিয়াংয়ের কথা কিছুই বুঝতে পারছিল না, সে কারণে সে নিজেই তো জিয়াংকে কিছু টাকা দিয়ে দেয় ওকে ট্রিটমেন্ট করার জন্য। পরে সিনে দেখা যায় পরদিন জিয়াং যখন অফিসে এসেছে সে তো এসে ডিপার্টমেন্ট পুরো ফাঁকা দেখতে পায়। সে তো বুঝতেই পারে না এটা কেন হয়েছে, কিন্তু অন্যদিকে জিয়াং লিকে দেখা যায় যে তো লিনিউকে টেক্সট করে বলে দেয় যে তুমি যেমনটি চেয়েছিলে তেমনটি হয়ে গেছে, এখানে পুরো অফিস তো আজকে ফাঁকা করে দেওয়া হয়েছে। পরে জিয়াং যখন সমস্ত কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছিল তখনই তো ওখানে ওর ভাই চলে আসে আর ওরা একসাথে যেতে থাকে। একসাথে যেতে গিয়ে ওরা তো সসেজও খাচ্ছিল। এখানে জিয়াংকে তো জিহান দেখতে পেয়ে যায়। জিহান তখন জিয়াং কোথায় আছে এটা জানার জন্য ফোন করে, কিন্তু জিয়াংকে দেখা যায় যে তো ওর ফোন রিসিভ করছিল না। পরদিন যখন সবাই অফিসে আসে সবাই জানতে পারে যে কিছু ফাইল তো মিসিং রয়েছে, যেটা দেখে সবাই সিসিটিভি ফুটেজ দেখে। ফুটেজে তো এটাই দেখা যায় যে জিয়াং শুধুমাত্র অফিসে এসেছিল আর ওর সাথে তো অন্য একটি বান্দাও ছিল। এখানে সবাই মিলে তো জিয়াং আর ওর ভাইকেই দোষী করতে থাকে। আর জিয়াংলি সে তো জিয়াংয়ের সাথে সরাসরি বদতমিজি করতেও শুরু করে দেয় আর ওকে একটি স্ল্যাপ মেরেও দেয়। জিয়াংও কোথায় পিছে সরার ছিল সেও তখন জিয়াংলিকে একটি স্ল্যাপ মেরে দেয়। এখানে সবাই মিলে তো তখন জিয়াংকে বুলি করতে শুরু করে দেয়। ততক্ষণে ওখানে জিহান চলে আসে আর সে তো জিয়াংকে প্রোটেক্ট করে। আর ডাইরেক্টর যখন সবকিছু জিহানকে জানায়, জিহান বলে ঠিক আছে আমি এটা নিজে থেকেই ইনভেস্টিগেশন করব। তখন তো ওখানে জিহানের মামিও চলে এসেছে আর জিয়াংয়ের এই সমস্ত কথা শুনে জিয়াংকে একটু দোষী করতে থাকে। সেও তো এখানে জিয়াংকে অনেক বেশি কথা শোনাচ্ছিল। তখন জিয়াংয়ের অন্য একটি ভাই এখানে এসে জিয়াংকে প্রোটেক্ট করে। তো মাম্মি বলতে থাকেন তোমার আর কয়টা ভাই আছে বলতে পারো যাদেরকে তুমি লুকিয়ে রেখেছো? সবাই তো এখানে জিয়াংকেই বলছিল যে 5 বছর আগে ও তো প্রেগনেন্টও হয়ে গেছিল, তাহলে কি এই বান্দার সাথে সে বেবি করেছিল নাকি? এসব কথা শুনে জিয়াং তো প্রচণ্ড রেগে যায় আর সে তখন ওর ভাইকে নিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু ভাই তখন আরও 2 ভাইকে ওখানে ডেকে নেয় আর সবাইকে বলে যে আমরা 3 জন হলাম জিয়াং ফ্যামিলির ছেলে আর জিয়াং একমাত্র সিস্টার আমাদের। ওদের এসব কথা শুনে কেউই তো ওখানে বিশ্বাস করছিল না, ওদেরকে তো মজা তামাশা করতে শুরু করে। আর এই কথা শুনে জিহানও তো অনেক বেশি শকড হয়। এখানে জিয়াংয়ের এক ভাই তো বলে যে আমি অনেক বড় হ্যাকার, কিন্তু ওর কথা তো কেউ বিশ্বাস করছিল না। আর এসব কিছুতে জিয়াংলি তো অনেক বেশি ঘাবড়ে যায়, কেননা এই ফাইলগুলো তো সেই সরিয়েছিল আর সে তো নিজের সত্যিটা লুকানোর জন্য জিয়াংয়ের ভাইকে ওখান থেকে বের করে দিতেই চায়। কিন্তু জিয়াংয়ের ভাই যখন সিসি ক্যামেরা সবকিছু ঠিক করে দেয় তখন দেখা যায় যে জিয়াংলি তো এই সমস্ত ফাইলগুলো সরিয়েছে। কিন্তু জিয়াংলি তো এখানে নিজের দোষ মানার জন্য রাজি ছিল না। জিয়াংলি তো এখানে সবাইকে এটাই বলছিল যে আমি জিয়াং ফ্যামিলির ডটার, তাহলে আমি কেন আমার নিজের ফ্যামিলির সাথে এরকম বিদ্রোহ করব? যেটা শুনে সবাই তো এগ্রি করছিল, কিন্তু এখানে দেখা যায় জিহানের মাম্মি তো এটা এগ্রি করে না আর ওকে তো এই ইন্ডাস্ট্রি থেকে ব্লক করে দেয়। একটু পরে ওখানে যখন জিয়াংয়ের বড় ভাই আসে তখন ওকে দেখে সবাই বুঝতে পারে যে এই তো ইয়াংশিং কোম্পানির সব থেকে বড় প্রেসিডেন্ট। সবাই তো এটাই বুঝতে পারে যে এরা কতটা রিচ আর কত বেশি ফেমাস। জিয়াংলি তো এখানে বিগ ব্রাদারকে দেখে এমন প্রিটেন্ড করতে থাকে যে সেই ইয়াংশি গ্রুপের প্রেসিডেন্টকে ডেকেছে আর সেই ইয়াংশিং গ্রুপের ইয়াং লেডি সে তো এখানে জিয়াং এর সাথে বদতমিজি করতেও শুরু করে। ওর এই সমস্ত কথা শুনে বিগ ব্রাদার তো এখানে জিয়াংলিকে জোরে করে একটি স্ল্যাপ মেরে দেয়, কেননা সে তো শুধুই ওদের ফ্যামিলির ডটার হওয়ার প্রিটেন্ড করছিল। এখানে তো সবার সামনে জিয়াংলির সত্যিটা চলে আসে, যেখানে জানা যায় জিয়াংলির ফ্যামিলি তো অনেক বেশি পোর আর জিয়াংলির পাপা তো গ্যাভেলিং এর সমস্ত টাকা হারিয়েছে আর ওর মাম্মি তো একটি ক্যারেক্টারলেস পারসন, যার তো অনেক ছেলের সাথে অ্যাফেয়ার চলছিল আর সে তো 4 বার অ্যাবর্শনও করিয়েছে। সবাই মিলে যখন জিয়াংলিকে এখান থেকে বের করে দিতে যাচ্ছিল তখন সে তো লিনিউ এর নাম নেয়। তখন লিনিউকে ওখানে নিয়ে আসা হয়। জিয়াংলি তখন বলে আমার কাছে প্রমাণও রয়েছে যে এসব কিছুর পেছনে লিনিউ রয়েছে। এখানে তো লিনিউ আর জিয়াংলিকে ওখান থেকে বের করে দেওয়ার কথাই চলছিল। তখনই ওখানে গ্র্যান্ডফাদার চলে আসে আর গ্র্যান্ডপা এসে তো জিয়াংলিকে সত্যিটা বলে দেয় যে ওরা ঠিক কতটা রিস্ক। কিন্তু লিনিউ তো এসব কথা বিশ্বাসই করছিল না আর গ্র্যান্ডপাকে তো উল্টাপাল্টা কথা বলতেই শুরু করে দেয়। কিন্তু ততক্ষণে তো ওখানে লিনিউ এর কাছে কল চলে আসে, যেখান থেকে সে জানতে পারে যে ওদের ফ্যামিলি তো ব্যাংক্রাফট হয়ে গেছে।
যেটা শুনে লিনিও তো বিশ্বাস করতেই পারছিল না। সে তো তখন জিহানের কাছে যায় হেল্প চাওয়ার জন্য, কিন্তু জিহান তো এখানে ওর হেল্প করার জন্য সরাসরি নিষেধ করে দেয়। এসব কিছুতে লিনিও তো প্রচন্ড বেশি রেগে যায় আর সে তখন জিয়াং এর উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু মাঝখানে তো জিহান চলে আসে আর জিহানের চোট লেগে যায়। এখানে জিহান তো জিয়াংকে জিজ্ঞাসা করে যে 5 বছর আগে তুমি কি প্রেগনেন্ট ছিলে? তখন জিয়াং বলে যে হ্যাঁ আমি প্রেগনেন্ট ছিলাম, কিন্তু আমার বেবিটা নাকি মারা গেছে। এসব কিছুতে জিহান এবার কনফার্ম হয়ে যায় যে জিংজির আসল মামি হচ্ছে জিয়াং, যেখানে লিনিও এতদিন ওর আসল মামি হওয়ার প্রিটেন্ড করছিল। আর তখনই ওখানে ডিএনএ টেস্ট রিপোর্ট চলে আসে, যেখান থেকে তো এটাই কনফার্ম হয়ে যায় যে জিয়াংই জিংজির আসল মামি। জিংজি তখন জিয়াংকে হাঁ করে মাম্মি বলে ডাকতে থাকে। আর এখানে জিহানকে দেখা যায় যে তো সবার সামনে জিয়াংকে বিয়ের জন্য প্রপোজ করে। আর এই হ্যাপি মুভমেন্টের সাথে তো আমাদের এই ড্রামার এন্ড হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।